আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। মূলত আজকের লাইভ প্রোগ্রামটা করার উদ্দেশ্য হচ্ছে যারা বিদেশে আসতে আগ্রহী তাদের জন্য কিছু পরামর্শ কিংবা কিছু কথা বলবো, কিছু কথা শেয়ার করার জন্য। মালয়েশিয়ার বর্তমান যে পরিস্থিতি, এটা যারা মালয়েশিয়াতে আছেন মোটামুটি তারা সবাই কম বেশ জানেন। আর যারা মালয়েশিয়া আসতে চাচ্ছেন তারাও কম বেশ মনে হয় জানেন, কারণ মালয়েশিয়ার পরিস্থিতি বর্তমান যে সমস্যা যাইতেছে, এটা যারা আসতেছে তারা কম বেশি জেনে আসতেছে। আমি যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাব, তখন যে জায়গা থেকে অন্য একটা জায়গায় যাব ওই জায়গার খোঁজ খবর নিয়ে যাব, এটা স্বাভাবিক বিষয়। মালয়েশিয়াতে বর্তমানে কিন্তু কাজের খুব সমস্যা চলতেছে, এটা আমরা সবাই কম বেশি জানি, নতুন এবং পুরাতন সবাই। আমি 6 বছর মালয়েশিয়াতে, এই সময় এসে যে এরকম পরিস্থিতি হবে কাজের, এটা আমি কল্পনাও করি নাই। আমি তো 6 বছর, যারা পুরনো লোক 20 বছর 15 বছর যারা রয়েছেন, তারাও কল্পনা করতে পারে নাই যে মালয়েশিয়াতে এমন একটা সময় আসবে যে সময়টাতে মানুষ কাজের জন্য হাহাকার করবে। বিশেষ করে করোনার পর থেকে সমস্যাটা একটু বেশি হয়ে গেছে। আর 2018 সালে যখন কলিং খোলা হয়েছে, তারপরে ওই কলিং এ লোক আসার পরে অনেক বছর বন্ধ ছিল। বন্ধ থাকার পরে এখন আবার নতুন করে যখন কলিং খুলছে, তখন সবাই আগ্রহ প্রকাশ করতেছে যে মালয়েশিয়া আসবে। তো সে আগ্রহ থেকে মোটামুটি প্রায় 1.5 থেকে 2 লাখের উপরে মানুষ আসছে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে। এখন গত 31শে মার্চ, গত 31শে জুন, গত 31 তারিখে মোটামুটি কলিং একদম ক্লোজ হয়ে গেছে। শেষ যে ডেটটা ছিল যে মালয়েশিয়া ঢুকার, আপনারা সবাই জানেন ইতিমধ্যে যে কুয়ালালামপুরের এয়ারপোর্টে কিংবা বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ সেখানে অবস্থানরত আছে। যারা বাংলাদেশ থেকে বিদেশে আসছে, মালয়েশিয়াতে আসছে, তাদেরকে রিসিভ করতেছে না তাদের কোম্পানির লোকজন কিংবা এজেন্টের লোকজন। কিছু 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 গ্রুপ হচ্ছে রিসিভ করছে, আর বেশিরভাগই হচ্ছে রিসিভ করতেছে না বিভিন্ন সমস্যার কারণে। আর বাংলাদেশের এয়ারপোর্টের অবস্থা সবাই কম বেশ জানেন। এখন পর্যন্ত যে রিপোর্ট দেখলাম, ওই রিপোর্ট অনুযায়ী 30,000-এর উপরে কর্মী আসতে পারে নাই। অথচ এই মানুষগুলা এজেন্ট কিংবা দালালদেরকে প্রত্যেকে 5 থেকে 6 লক্ষ টাকা করে দিয়েছে মালয়েশিয়া আসার জন্য, কিংবা বিদেশ করবে, বিদেশে এসে ইনকাম করবে, সফলতা অর্জন করবে ওই হিসেব করে। ওনাদের কিন্তু বেশিরভাগ মানুষ, 30,000-এর মধ্যে মনে হয় না 1,000 মানুষ পাওয়া যাবে যারা নিজের ক্যাশ টাকা দিয়ে আসতেছে। সবাই মোটামুটি নিজের জায়গা জমি বিক্রি করে কিংবা কিস্তিতে অথবা ব্যাংকে লোন নিয়ে সুদের উপরে মায়ের গহনা কিংবা বইয়ের গহনা বিক্রি করে আসতেছে কিংবা ধার নিয়ে আসতেছে। তো যারা মালয়েশিয়া আসতেছেন, আমি জানি না আসলে তারা কতটুকু খোঁজ খবর নিয়েছেন যে মালয়েশিয়ার পরিস্থিতি সম্পর্কে, এটা আমার জানা নাই। আমরা যারা মালয়েশিয়াতে আছি, আমরা পরিস্থিতি দেখতেছি খুবই খারাপ। খুব খারাপ বলতে কাজের পরিস্থিতি খারাপ। কাজ এখন এমন অবস্থা, আমি যদি আমার কথা বলি তাহলে আমার এই ফেস কিংবা ইউটিউবের মধ্যে, ইউটিউবে খুব কম নক করে, ফেসবুক পেজের কথা বলতেছি, আমার যে পেজটা থেকে এখন আপনারা লাইভ দেখতেছেন, এইখানে যদি আমি চোখ বুঝে যদি বলি তাহলে 500 থেকে 700 কিংবা 1,000-এর উপরে হবে মানুষ শুধুমাত্র মেসেজ এবং কমেন্টে আমার কাছে কাজ চাইতেছে কিংবা অতীতে চেয়ে আসছে। তো আমার একজনের কাছে যদি এত পরিমাণ কাজের জন্য মানুষ নক করে, মেসেজ করে, কমেন্টে জানায়, তাহলে পুরো মালয়েশিয়াতে কি অবস্থা হতে পারে সেটা আসলে জানার আর অপেক্ষা রাখে না। সেটা আসলে আনুমানিক ভাবে ধারণা করা যায় যে কি অবস্থা পুরো মালয়েশিয়াতে। তো মালয়েশিয়াতে এত কাজের হাহাকার কিংবা এত সমস্যা, ওভারটাইম নাই, কোম্পানিতে কাজ নাই, তারপরও মানুষ আসার জন্য এত পাগল হয়ে যাচ্ছে। আমরা বিদেশ আসার পরে আমরা যে কাজগুলা করি কিংবা আমাদের মন মানসিকতা যেভাবে মাইন্ড সেট আপ করি, যদি বাংলাদেশ থাকতো, এটা আমার বিশ্বাস, যদি বাংলাদেশ থাকতো আমরা ঠিক একই কাজ করতাম, মাইন্ডটা একইভাবে সেট আপ করতে পারতাম, আমাদের মনে হয় বিদেশে এসে সফলতা অর্জন করার কোনো আগ্রহ থাকতো না। আমরা এখানে যদি আমার কিংবা আমার আশেপাশের মানুষের কথা বলি, আমরা ভোর 5টা বাজে ঘুম থেকে উঠি, তারপরে বিকেল, এখন তো ওভারটাইম নাই বেশিরভাগই, কিছু কিছু কোম্পানি আছে হাতে গোনা ভালো, আর কিছু কিছু মানুষের হয়তো
আল্লাহ পাক তাদের তকদির ভালো রাখছে, বিদায় তাদের হয়তো ওভার টাইম আছে। তো হাতে গোনা কিছু কিছু কোম্পানি আছে তাদের কাজ আছে কিংবা ওভার টাইম চলতেছে, বেশিরভাগই ওভার টাইম বন্ধ, বেশিরভাগই কাজের সংকট। তো আমি এবং আমার আশেপাশের কথা যদি বলি, তাহলে আমরা ঘুম থেকে প্রত্যেকদিন ভোর 5টা বাজে উঠতে হয়। ভোর 5টা বাজে ঘুম থেকে উঠার পরে আমরা বিকেল বেলা বাসায় ফিরি, যেহেতু এখন ওভার টাইম নেই, বিকেল 5টা 5:30 বাজে বাসায় ফিরি। স্বাধীনতা বলতে যে কিছু একটা আছে, সেটা মালয়েশিয়া কিংবা যে কোনো দেশে যান, বিদেশ যারা করে তারা বলতে পারে যে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার মূল্য কতটা, মানে বিদেশ আসলে মানে অবহেলিত হতে হয়, সেটা বিদেশ না আসলে বলে বোঝানো যায় না আর কি। তো আমরা ভোরবেলায় যাই, বিকেল বেলা আসি, স্বাধীনতা বলতে কিছুই থাকে না, আমরা পরের অধীনে কাজ করে যাই। যদি শরীর অসুস্থ থাকে কারো, তারপরে আমাদেরকে ফ্যাক্টরিতে যেতে হয়, কর্মস্থলে যেতে হয়, তারপরে অফিসে গিয়ে আমাদেরকে বলতে হয় যে আমাদের শরীর অসুস্থ। অফিস থেকে যদি ডাক্তারের যদি বলে যে হ্যাঁ শরীর অসুস্থ, যদি ছুটি দেয় তাহলে ছুটি মিলে, আর যদি ছুটি না দেয় তাহলে ছুটি মিলে না। আর বিদেশ আইসা আমরা যদি বলি যে বাথরুম পরিষ্কার করার কথা, মানুষ তাও করে। ড্রেন পরিষ্কার করার কথা যদি বলি, ড্রেন পরিষ্কার করার কথা, মানুষ তাও করে। অথচ দেশে থাকতে কিন্তু আমরা মানে এমন ভাবে নিজের মাইন্ড সেট আপটা তৈরি করে নিয়েছি যে না, দেশে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা করলে গায়ে বাজবে, ওইটা করলে গায়ে বাজবে, বন্ধু বান্ধব কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, পরিবারের লোকজন কি বলবে। সাধারণত যদি রাজমিস্ত্রির কথা বলি, আমরা অনেকে আছি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষও, এখন হয়তো চিত্র ভিন্ন। আমি আমি যখন বাংলাদেশে ছিলাম 6 বছর আগের কথা বলতেছি, এখন হতে পারে চিত্র ভিন্ন, আবার নাও হতে পারে। রাজমিস্ত্রির কাজ করতে গেলে অনেকেই রাজমিস্ত্রির কাজ করবি মানে জিনিসটা কেমন একটা বাধা দেয় বিবেকে। কৃষি কাজ করলে কৃষি কাজ করবি, রিক্সা চালাইলে রিক্সা চালাইবি, সিএনজি চালাবি, জিনিসটা কেমন একটা বাধা দেয়। যদি আমার একান্ত কথা বলি, আমি ঢাকা শহর বঙ্গবাজার মোটামুটি সবাই ছিলেন, বঙ্গবাজারের পাশের মার্কেটে বঙ্গ ইসলামিয়া মার্কেটে ছিলাম 6 বছর, 7 বছর। তো 7 বছর মোটামুটি আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মানে যতটুকু শিখতে পারলাম ব্যবসার সম্পর্কে, আমি যদি চাইতাম তাহলে ব্যবসা দিয়ে সফলতা অর্জন করতে পারতাম। আমার কাছে যতটুকু মনে হয়, কিন্তু আমি পারি নাই, ব্যবসা করি নাই একমাত্র এই টাকার জন্য। কিন্তু যে টাকার জন্য আমি ব্যবসা করতে পারি নাই, ওই টাকাটাই খরচ করে আমি মালয়েশিয়া আসলাম। যদিও সামথিং কম বেশ, ব্যবসা করলে একটু বেশি লাগতো। আর মালয়েশিয়া আসলাম, আমি আমি আসলাম হচ্ছে 3,80,000 কি 90,000 টাকা দিয়ে, এরকম গেছে। 3,80,000 টাকা, পরে আরো 10,000 খরচ হয়েছে, 3,90,000 টাকা দিয়ে আসলাম আমি মালয়েশিয়াতে। এখন আমরা এখানে এসে, মালয়েশিয়াতে এসে কিংবা বিদেশে যারা বিদেশ কাজ করেন, তারা বাংলাদেশে কিন্তু এই পরিমাণ পরিশ্রম করে না। একজন মানুষ প্রবাসে এসে, বিদেশে এসে যে পরিমাণ পরিশ্রম করে, আমরা বিদেশের মাটিতে যে পরিমাণ পরিশ্রম করি তার যদি 100 ভাগের 50 ভাগও যদি আমরা দেশে গিয়ে করি, আমি 100% লিখে দিতে পারবো যে হ্যাঁ, আপনি বিদেশের পরিশ্রমটা অর্ধেক যদি দেশে করেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু আমাদের সমস্যা কোন জায়গায়, যে এই কাজ আমরা করতে পারবো না, এই কাজ নিয়ে করবো আমরা বাংলাদেশে কিংবা বন্ধু বান্ধবের আড্ডা করে আমরা লজ্জা শর্মে মানে কাজ করতে চাই না। আমি যখন এই বঙ্গ ইসলামিয়া মার্কেটে কাজ করি, তখন শেষ পর্যায়ে এসে আমি দোকান দেওয়ার চিন্তা ভাবনা করি, কিংবা মাঝখান দিয়ে আমি দোকান দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। এমন অবস্থা, বাংলাদেশে একটা সমস্যা কি, হিংসা জিনিসটা খুব বেশি, যা মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ আমি দেখি নাই মালাইদের ভিতরে। তো হিংসা জিনিসটা খুব বেশি, কেউ কারো ভালো চায় না। তো এমন এমন দোকান, পজিশন মতো কিংবা পজিশন না, মানে ধরেন মনে করেন যে গল্লির মুখের দোকান, সেটার একটু ভাড়া বেশি, অ্যাডভান্স বেশি। যেটা চলে না গল্লির ভিতরের দোকান, সেটার একটু অ্যাডভান্স কম কিংবা ভাড়াও কম। ধরুন আপনি 10টা দোকানদারকে জিজ্ঞেস করলেন ভাই বেচা কিনা কেমন, ব্যবসা বাণিজ্য কেমন, 10 জনের মধ্যে 8 জনে বলবে, 7 জনে বলবে ভাই ব্যবসা ভালো না, ব্যবসা বাণিজ্য মন্দা যাইতেছে, অথবা এইভাবে চলা যায় না, খুব খারাপ পরিস্থিতি। একটা দোকান যদি সারা হয় মার্কেটে, তাহলে যে 7 জন 8 জন বলতেছে ব্যবসা বাণিজ্য খারাপ, ওই 7 জন কিংবা 8 জন সহকারে আর যে 2 জন বাকি, মোট 10 জন, এই 10 জনে কিন্তু পাগল হয়ে যাবে দোকানটা লওয়ার জন্য। যে দোকানটা লইয়া রাখি, অ্যাডভান্স যেখানে 5 লাখ টাকা, সেখানে দেখা গেছে ঘুষে দেয় হচ্ছে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ করে ঘুষ দেয় এক্সট্রা, দোকান আটকানোর জন্য, দোকান লওয়ার জন্য। তো আমরা যারা গরিব মধ্যবিত্ত আছি, তারা তো মার্কেটে দোকান নেওয়াটা অসম্ভব আমাদের জন্য। তো আমি চিন্তা করলাম কি করা যায়, তাহলে ফুটপাতে দোকান নিব। আমি
মোটামুটি ঢাকা নিউ মার্কেটের পাশে হচ্ছে চেষ্টা করলাম একবার যে ফুটপাতে দোকান নিমু, অল্প টাকার ভিতরে সেখানে দোকানদারি করা যায়, 50,000 টাকা হলে মোটামুটি অ্যাডভান্স দিয়ে ওখানে দোকানদারি করা যেতে পারে। তো আমি চিন্তা করলাম যেহেতু আমার পরিচিত দোকান আছে বা আমি এখানে কাজ করছি 7 বছর ধরে, তো মাল সামানা মোটামুটি বাকি নিতে পারবো, সমস্যা নেই। তারপরে গুলিস্তান দেখলাম, গুলিস্তান তারপর মতিঝিল দেখলাম, এইসব জায়গাগুলো আমি দেখলাম যে এখানে চাইলেই কিন্তু আমি ফুটপাতে দোকান লইতে পারি, হ্যাঁ, যে কারো মাধ্যমে। একমাত্র লজ্জা শরমের কারণে আমি ওইটা করি নাই, ফুটপাতে দোকান নেই নাই। অনেক হয়তো জানেন না বিষয়গুলা, আমার কাছের অনেক হয়তো জানেন না, আজকে জানাইতেছি। শুধুমাত্র মানে আমাদের মাইন্ড সেট আপটা কিভাবে খেলতেছে, আমরা যেটা বাংলাদেশে না পারি তার সাথে নগণ্য কাজ আমরা কিন্তু বিদেশে এসে করতে হয়। তো এই বিষয়গুলো বোঝানোর জন্য কথাগুলো বলা। এখন আমি চাইলে কিন্তু ফুটপাতে দোকান নিয়ে দোকানদারি করতে পারতাম, এমনকি মার্কেটে। আমার এক বন্ধু ছিল আনিসুর রহমান, ও আমাকে বলছে যে তুই বিদেশ না গিয়ে কিছু টাকা ক্যাশ কর, কিছু টাকা মিল করে একটা দোকানের আমি ব্যবস্থা করে দেবো, বা ও আমাকে সাহস দিছে যে মালয়েশিয়াতে বা বিদেশ না আসার জন্য। তো আমি ওইরকম ভাবে আগ্রহ প্রকাশ করিনি, এই জন্য যে আমার কাছে ক্যাশ নাই। তো মালয়েশিয়া যে আসছি যে ক্যাশ টাকা দিয়ে আসছে তা কিন্তু না। এই এই কিস্তির উপরে যেটা সুদ, তখন জানতাম না, এখন জানি যে সুদ আসলে সুদের ভয়াবহ সম্পর্কে আমরা সবাই কম বেশ জানি। আল্লাহ মাফ করবো এখান থেকে আমাদের। তো কিস্তিতে টাকা নিয়ে কিংবা জমি বন্ধক রেখে অথবা হাওলাত ধার দেনা করে বিদেশ আসলাম। তো আমি যদি দোকান নিতে যাই তাহলে আমাকে কেউ ধার দিবে না, বলবে ব্যবসা মারি খাবে। কিন্তু বিদেশের কথা বলে আমাদের একটা সমস্যা, বিদেশের কথা বললে সবাই টাকা কম বেশি দেয়। তো যাক, আমার ওই বন্ধু আমাকে বলছে যে টাকা পয়সা কিছু ম্যানেজ করার জন্য ও মানে আমাকে মানে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করবে, এরকম সাহস দিচ্ছেন। আমার সাহস হয় নাই, কিংবা পরিবার থেকেও চাইতেছে না। আর আরেকটা সমস্যা হচ্ছে আমি তখন এই, মানে মার্কেটের পাশাপাশি মিডিয়াতে একটু দৌড়াদৌড়ি করতাম আর কি। তো ওই জিনিসটা আবার আমার পরিবার থেকে এই নাটক সিনেমা জগৎ আসলে অত মানে এলাও করতো না, কিংবা আমরা জানি যে এই জায়গাটা মানে সম্পূর্ণ একটা আলাদা ক্যারেক্টার, আলাদা একটা জায়গা, যেটা ইসলামে সম্পূর্ণ নাজায়েজ, নাটক সিনেমার জগৎটা, যেটা হারাম। তো সব মিলিয়ে দেখলো যে না, এরে বিদেশ পাঠাই দিয়ে আমার পরিবার থেকে চিন্তা করলো। তো আমার অতটা ইচ্ছা ছিল না বিদেশ আসার, তারপরও পরিবারের চাপে পড়ে কিংবা নিজের সংসারের অবস্থা দেখে, আমার আব্বা একজন পুরো সংসার চালাইতেছে, সবকিছু মিলিয়ে বিদেশ চলে আসলাম। এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি ফুটপাতে দোকান নেই নেই না নেওয়ার কারণ কি, যে আমার বন্ধু বান্ধব কি বলবে, বা আমি যাদের সাথে চলাফেরা করি, মানে নিজের একটা ইগোতে লাগতেছে, ইগোতে লাগতেছে বিধে আমি ফুটপাতে দোকান নিই না। আমি কিন্তু চাইলে কিন্তু দোকান নিতে পারতাম। তো যাক, এটা আল্লাহ পাকের হুকুম, মালয়েশিয়া চলে আসছি। এখন এই কথাগুলো কেন বলতেছি সেটা একটু বলতেছি। সেটা হচ্ছে আমি এখন বর্তমানে মালয়েশিয়াতে আছি। আমি গত 1.5 বছর ধরে, আমি অনেকে জানেন যারা নিয়মিত আমার ফেস কিংবা ইউটিউব চ্যানেলের সাথে আছেন, অনেকে জানেন যে আমি আতরের ব্যবসা করি, আতর, টুপি, মেসোয়াক, তসবি এগুলো বিক্রি করি। তো একদিন হঠাৎ করে আমার মাথা আইডিয়া আসলো, ওভার টাইম বন্ধ কিংবা যে অবস্থা, কিছু আলাদা করে কিছু করা যায় কিনা। তো চিন্তা করলাম কি করা যায়, হঠাৎ করে এই জিনিসটা যাক মাথায় আসলো, আল্লাহ পাক মাথায় এনে দিল। যেহেতু পুলিশ এই বিষয় এই মালয়েশিয়াতে এগুলো নিয়ে তেমন বেশি ঝামেলা করে না, কারণ ছোটখাটো একটা টেবিল কিংবা একটা পোটলা ব্যাগ, এটা নিয়ে যে কোনো জায়গায় গিয়ে বসলে সমস্যা হয় না। যদি আমি বাজারে বসার মতো সাহস পাই নাই, কখনো বসিও নেই, আর বসার চিন্তা ভাবনাও নাই, কারণ বাজারে বসাটা রিস্ক অনেকটা। তো আমি মসজিদের সামনে বসতাম টেবিল পেতে, অথবা আমার একটা চাদর আছে, চাদর বিছিয়ে মসজিদের ফ্লোরে। তো আমি চিন্তা করলাম যে আমি যে ব্যক্তি ঢাকা শহর ফুটপাতের দোকান পেয়েও লইলাম না, যে ইজ্জত সম্মানে বাঁচবে কিংবা ইগোতে প্রবলেম হবে, বন্ধু বান্ধব আছে, সেই একই মানুষটা আমি মালয়েশিয়া এসে আতর বিক্রি করতেছে ওপেন, কত শত শত মানুষ দেখতেছে, হাজার হাজার মানুষ দেখতেছে। আমার লজ্জা শরম কই কই লাগেছে। এমনও দিন আছে, আমি বিশ্বাস করবেন কিনা জানি না আপনারা, এতটা কষ্ট ভিতরে এতটা কষ্ট মানে অনুভব করলাম যে বেচা বিক্রি নাই, কাস্টমার নাই, কিংবা দেখা গেছে 2-4-5 ঘন্টা দোকানদারি করলাম, বা 2-3 ঘন্টা দোকানদারি করলাম টানা, 40 মিনিট 50 মিনিট কোনো কাস্টমার নাই, অসহায়ের মতো একদম একদম অসহায়ের মতো বসে থাকতাম, অসহায়ের মতো দাঁড়াইয়া থাকতাম। তখন আমি চিন্তা করলাম, মায় হায় রে, আমি যদি এই কাজটা যদি আমি মালয়েশিয়াতে না আসে যদি আমি বাংলাদেশে করতে পারতাম, কিংবা আমার মাইন্ড সেট আপটা যদি আমি বাংলাদেশে প্রয়োগ করতে পারতাম, আজকে আমার মালয়েশিয়া আসা লাগতো না। অথচ আমি মালয়েশিয়া এসে এই কাজটা করতেছি, ফুটপাতে দোকানদারি করতেছি। হায় হায়, আমি মানে নিজেকে নিয়ে নিজে খুব চিন্তা করতেছি নিজেকে নিয়ে, যে এই এই কাজটা যদি আমার আগে যদি মাথাটা যদি এরকম খেলতো, কিংবা মাথাটা যদি এরকম মাইন্ড সেট আপটা তৈরি হইতো আগে, তো এখন মালয়েশিয়া
এসে এটা আসলে লজ্জা শরম চলে গেছে। আর আমরা আমি এমনও গেছে গত ফেব্রুয়ারি মাসে ক্লিনারের কাজ করলাম। আমি বলতেছি না কোনো কাজ ছোট, এটা বলতেছি না। ক্লিনারের কাজ করলাম আমি বাইরে এক জায়গায়, যেহেতু ওভার টাইম নেই, আমার বন্ধ ছিল 2 দিন। তো 3 দিনের কাজ ছিল। আমি আমার যিনি কাজ দিয়েছে উনি বলছে যে আপনি আসলে 3 দিনের জন্য আসতে হবে, আমাদের কোম্পানির গাড়ি নিয়ে যাবে, আমরাও যাব। তো আমি যেহেতু একদিন পরে গেলাম, 2 দিন কাজ করলাম, তো আমার নিজের ভাড়া দিয়ে যাইতে হয়েছে। 180 রিঙ্গিত খরচ করে গেলাম, পরবর্তী 210 রিঙ্গিত পাইলাম আর কি। তো আসলে ওই কাজ করলাম, যাই টাকা হিসাব আর মিললো না, যেহেতু তাদের সাথে যেতে পারলাম না। তো ওইখানে কিন্তু আমি আমরা একটা অফিসে 5-6 জন অফিসে কাজ করছি, অফিসে ফ্লোর পরিষ্কার করছি, টয়লেট পরিষ্কার। আমরা যেদিন চলে আসবো, বিষয়গুলো আসলে ভিতরগত বিষয়, তো এগুলো বলতে একটু লজ্জা লাগে, কিন্তু লজ্জার বিষয় না। আমি আসলে আপনাদের সাথে খোলাসা বলার উদ্দেশ্যটা ক্লিয়ার করতেছি। তো যেদিন আমরা চলে আসবো ওই দিন টয়লেটের সামনে কিংবা টয়লেটের ভিতর পরিষ্কার করতে হবে, তো ওই দায়িত্বটা আমি নিচ্ছি। আমি বলছি যে ভাই আমি পরিষ্কার করি। তো মোটামুটি আমি একা করি না, আমার সাথে আরো লোকজন ছিল। তো আমি নিচ থেকে আগ বাড়িয়ে আমি ওই টয়লেট কিংবা টয়লেটের আশেপাশে জায়গাগুলো পরিষ্কার করছি। আমি মনে করলাম যে এটা আমার কাজ, আমার এটা করতে হবে। ঠিক একই মাইন্ড সেট আপ যদি আমরা যারা বাংলাদেশে আছি, বাংলাদেশের মধ্যে প্রয়োগ করি, যে এটা আমার কাজ, আমি এটা করলে উপার্জন করতে পারবো, আমি এটা করলে হচ্ছে আমার এই টাকা পয়সা ইনকাম করতে হবে, এটা করে যদি এই মাইন্ড সেট আপটা যদি আমরা বাংলাদেশে প্রয়োগ করতে পারি, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, ওমান কিংবা যেখানে যান না কেন আপনি, বিদেশ এসে যে সফলতা দেখি আমরা, মালয়েশিয়া কিংবা যে কোনো দেশেও বিদেশে এসে আমরা যে সফলতা দেখার চিন্তা ভাবনা করি, এই একই মাইন্ড সেট আপ যদি আমরা বাংলাদেশে প্রয়োগ করতে পারি, আমরা কিন্তু আরো আগে সফলতা অর্জন করতে পারতাম। কিন্তু সমস্যা হচ্ছে আমরা সেটা করি না। আমাদের কোম্পানিতে বহু মানুষ আছে যে ড্রেন পরিষ্কার করে, তার টয়লেট পরিষ্কার করে, ক্লিনারের কাজ করে। আমি ক্লিনারের কাজ ছোট করতেছি না। তো তারা, তাদের মধ্যে অনেকে আছে যে তারা খুব মানে ইয়ে করে, আফসোস করে, হারে কেন আসলাম বিদেশের মধ্যে, বাংলাদেশে তো ভালো ছিলাম, এরকম কাজ জীবনে করি নাই। দেখেন, একটা মানুষ বাংলাদেশে থেকে সেই কাজটা করে না মালয়েশিয়া এসে কিংবা বিদেশ এসে, যে আমি বারবার মালয়েশিয়া উল্লেখ করতেছি, আমি মালয়েশিয়া তো এই কারণে মালয়েশিয়া শব্দটা বারবার চলে আসতেছে। একটা মানুষ যে বাংলাদেশ থেকে সেই কাজটা করে না যে কাজটা বিদেশে এসে করে। মানে আমরা চাই যে আমরা বাংলাদেশে এই কাজটা করবো না, কিন্তু এটা চাইতে জঘন্য কাজ হলে আমরা বিদেশ গিয়ে করব। এই জিনিসটা না আমাদের খুব বেশি ভাবার প্রয়োজন। আমাদের কোম্পানিতে যে এই ম্যানেজমেন্টে আছে চাইনিজ, ওনার কিছু কিছু কার্যকলাপ দেখে আমরা বাংলাদেশিরা হতবাক হয়ে যায়। উনি হচ্ছে তেলের যে দাম থাকে, পচা তেল, অনেকদিন আগের তেল, ওই তেলের মধ্যে হাতে কোনো গ্লোভস পড়ে না, ওই তেল থেকে এই আমরা নাট স্ক্রুর কাজ করি, নাট গুলা উঠায়। তারপরে ড্রেনের মধ্যে পানির বোতল কিংবা পলিথিন পড়ে থাকলে নিজের হাতে উঠায়। আশেপাশে ওয়ার্কার থাকে, ওয়ার্কাররা বলে না যে এই কাজটা কর ওই কাজটা কর, সে নিজে নিজে করতেছে। আমরা দেখো অবাক হয়ে যায়, হায় হায়, এই একটা মানুষ যদি পুরো ফ্যাক্টরির সবাইরে বলে যে এই কাজ করো ওই কাজ কর, ট্রেন থেকে ময়লাটা উঠা, কিংবা তেলের যে পচা যে তেলগুলা, ময়লা যে তেলগুলা, এখান থেকে নাটটা উঠা, যে কেউ কিন্তু রাজি হবে, আর রাজি হতে বাধ্য। কিন্তু সে হচ্ছে কাউকে না বলে নিজের কাজ নিজে করতেছে। তাদের মাইন্ড সেট আপটা কতটা মানে পরিষ্কার। আর আমরা, আমাদের বেলায় কি হয়, আমরা আসলে এটা করতে পারি না। এখন যারা 5-6 লাখ টাকা খরচ করে আসতেছে কিংবা আসতে চাইতেছে, তাদেরকে যদি বলি ভাই দেশে কিছু করেন, তারা কিন্তু কিছু দেশে মানে করার মতো আগ্রহ প্রকাশ করবে না। তো আমরা আসলে বিদেশ আসার জন্য পাগল হয়ে যায়। বিদেশ আসলে বোঝা যায় যে বিদেশ কত কষ্টের জায়গা। বিদেশ কোনো স্বাধীনতা নেই। একটা মানুষ নিজের মা, বাবা, ভাই, বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, নিজের স্ত্রী, নিজের সন্তান রেখে বিদেশ আসে। বিদেশ আসা কিন্তু মুখের কথা না। বহু মানুষ আছে একটানা বিদেশ করতেছে, বউ বাচ্চা রেখে 20 বছর, 15 বছর, বহু মানুষ আছে। কিন্তু তারা মানে কি বলবো, তাদের দুঃখের কোনো শেষ নাই। আমি এই বিষয়গুলো নিয়ে খুব চিন্তা করি। আমার বাড়ির মানুষ আছে, আমার বাড়ির আশেপাশের মানুষ আছে, তাদেরকে দেখলাম ছোটবেলা থেকে বিদেশ করতেছে, এখনো বিদেশ করতেছে। আমার এক ভাইয়ের কথা যদি বলি, তো উনি ছোটবেলা থেকে জানতে পারলাম যে সৌদি আরব আছে। আর প্রায় মনে হয় 15-20 বছর থাকার পর উনি অসুস্থ হয়ে দেশে গেছে। দেশে গিয়া শেষ সময়ে এসে উনি, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করে, খুব ভালো মানুষ ছিলেন। শেষ সময়ে এসেও কিন্তু উনি মানে একটু সুখ শান্তি করতে পারে নাই। আর যদি দেখার মতো কিছু করে থাকে তাহলে একটা বিল্ডিং করছে, আর ওনার একটা মেয়ে ছিল, মেয়ে বিয়ে দিয়েছে। এখন এখানে আরেকটা বিষয় যদি যোগ করি, আমি জানি না কে কিভাবে কথাগুলো নিবেন, তারপর আমার বিষয়গুলো বলতে ইচ্ছে ইচ্ছে হচ্ছে তাই বলতেছি।
যারা বিয়ে করে বিদেশ আসেন তারা সন্তান রেখে আসেন কিংবা স্ত্রী রেখে আসেন। আমরা এখান থেকে টাকা পয়সা পাঠাই, আমরা মনে করি যে টাকা পয়সা পাঠাইলেই আমরা আমাদের সন্তান মানুষ হবে, আমাদের স্ত্রী ভালো থাকবে। আসলে এই ভালো থাকা ভালো না। সকল কিছুর একটা লিমিট আছে, সকল কিছুর একটা সীমাবদ্ধতা আছে। আমার পরিচিত একজন ভাইয়ের ঘটনা যদি বলি, উনি ওনার আমি সম্ভবত গত লাইভে কথাটা বলছি কিনা আমার খেয়াল নেই, মনে হয় বলছি, আবার বলতেছি। আমার পরিচিত এক ভাই বিদেশ করতেছে, তো ওনার সাথে অনেকদিন কথা হয় না, হঠাৎ করে কথা হয়েছে। অনেক বিষয়ে কথা বলতে বলতে ওনার ওয়াইফ সম্পর্কে বলতে গিয়ে উনি ওনার ওয়াইফের খুব মানে প্রশংসা করছে। পরবর্তীতে জানতে পারলাম যে ওনার ওয়াইফ মানে বিশ্বস্ত একটা জায়গা থেকে জানতে পারলাম ওনার ওয়াইফ, উনি যেভাবে বিশ্বাস করতেছে আসলে ওনার ওয়াইফ ওইরকম না। ওনার ওয়াইফ ফেসবুক চালায়, টিকটক করে, টিকটক চালায়। তো টিকটক খারাপ কিছু না, যারা ভালোভাবে নেন তাদের জন্য ভালো, যারা খারাপ ভাবে নেন তাদের জন্য খারাপ। যেমন বহু আলেম আছে, বহু হুজুর আছে, বহু মানুষ আছে, ভালো মানুষ আছে যারা টিকটক চালায়। যেমন আমি নিজে টিকটক ব্যবহার করি, আমার এখানে আলহামদুলিল্লাহ খারাপ কোনো ভিডিও আসে না, আমি দেখি না, দেখে আসে না, কিংবা আমি ওইরকম কিছু ফলো করি না। তো ওই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু টিকটক খারাপ জায়গায় ব্যবহার করা হয়, গান বাজনা মানে নাটক সিনেমা এগুলা। আর প্রতিবন্ধী টাইপের তো বিষয়গুলো তো বললে আসলে অনেকের মন খারাপ করে, বিষয়গুলো আর নাই বলি। তো উনি ওনার ওয়াইফকে জানতেছে খুব ভালো মানুষ, ধার্মিক মানুষ। তা আমিও খুব খুশি হলাম, যাক মন থেকে দোয়া করলাম যে আল্লাহ ওনার স্ত্রীকে নেককার আরো পর্দাশীল কিংবা নেককার হওয়ার তৌফিক দান করুক। পরবর্তীতে শুনলাম টিকটক করে, ফেসবুক চালাতে, এই বিষয়গুলা যারা বিদেশ থাকে বউ রেখে বাড়িতে কিংবা সন্তান রেখে বাড়িতে, তারা জানে না যে তাদের স্ত্রী কিভাবে চলতেছে, কিংবা স্ত্রী কখনো কোনো ভুল করলে স্বামীকে বলে না যে আমি এই ভুলটা করে ফেলেছি, কারণ জানে স্বামী এই জিনিসটা সহ্য করতে পারবে না। তো আমরা এত কষ্টের টাকা বাড়িতে পাঠাই, এই টাকাগুলো আমাদের সঠিক কাজে ব্যয় হয় কিনা আমরা বলতে পারি না। আমাদের সন্তানটা মানুষ হচ্ছে কিনা আমরা বলতে পারতেছি না। আমাদের সন্তানটাকে আদৌ মানুষ হবে কিনা সেটাও বলতে পারতেছি না। আপনি আপনার টাকা দিয়ে সন্তানকে ল্যাপটপ কিনে দিচ্ছেন, সন্তানকে হচ্ছে মোবাইল কিনে দিচ্ছেন, এত কষ্ট পরিশ্রমের টাকা দিয়ে। আপনি যদি ভালো করে খবর নেন দেখবেন আপনার এই সন্তানটা নাটক দেখে, ছবি দেখে, তারপরে গান দেখে, খারাপ ভিডিও দেখে, মেয়েদের সাথে কথা বলে, মেয়ে হলে ছেলেদের সাথে কথা বলে। আপনার এত কষ্টের টাকা না পেলেন আপনি দুনিয়া, না পেলেন আখেরাত। আপনার দুনিয়া তো গেছে বিদেশ করতে করতে, আপনার আখেরাতটাও ধ্বংস হয়ে গেছে। আর আমরা অনেকেই, আমি আরেকটা লাইভে আরেক নেক্সট সন্তান নিয়ে একটু কথা বলার খুব আগ্রহ প্রকাশ করতেছি, যদি আমার ইসলামের ওইরকম জ্ঞান না থাকার কারণে আমি অনেক বিষয় নিয়ে কথা বলার জন্য সাহস পাচ্ছি না। তো আমরা সন্তান মানুষ করার জন্য কিংবা আমরা চাই যে আমরা আমাদের সন্তানটা নেককার হোক। দেখুন, মানে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হচ্ছে কি, একটা সন্তান মানুষ করার পেছনে শুধু মা না, শুধু বাবা না, দুইজনেরই কিন্তু ভূমিকা থাকা দরকার। একজন স্ত্রীর পেটে যখন সন্তান থাকে তখন স্ত্রীকে স্বামীর সাপোর্ট দেওয়াটা, ফুল সাপোর্ট দেওয়াটা স্বামীর কর্তব্য। এখন যারা বিদেশ আছেন তারা সাপোর্ট কিভাবে দিবে? আপনি যখন বাড়িতে থাকবেন আপনার স্ত্রীর সাথে, যখন আপনার স্ত্রীর গর্ভে সন্তান থাকবে, তখন আপনি সর্বাবস্থা আপনার স্ত্রীকে বলতে পারবেন যে তোমার এই কাজটা এখন আমি করে দিচ্ছি, কিংবা তোমার ওই কাজটা আমি করে দিচ্ছি, কিংবা ওই কাজটার মধ্যে আমি সাপোর্ট দিচ্ছি, তুমি এই সময়টা আমার সন্তানের পিছনে ব্যয় করো, আমার সন্তান যেন নেককার হয়, দুনিয়াতে যেন নেককার হয়ে আসে। তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি জিকির আজকার করো, কিংবা তুমি তসবিহ পড়ো, তুমি নামাজ পড়ো, নামাজের সময় দাও, তুমি আল্লাহর কাছে জিকির করো, কান্নাকাটি করো। একজন মায়ের গর্ভে যখন সন্তান থাকবে তখন ওই মা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল এই সুন্নত অনুসরণ করে, আল্লাহ পাকের হুকুম হাকাম গুলো মেনে চলে, ফরজ ইবাদত গুলা ঠিক রাখে, পর্দা করা এগুলা ঠিক রাখে, কিংবা জিকির আজকারে সবসময় থাকে। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার যেহেতু ইসলামের ওইরকম নলেজ নাই, যেরকম নলেজ থাকলে বিষয়টা সহজভাবে বুঝাতে পারবো, তো আমার ক্ষুদ্র জ্ঞান আমার কাছে মনে হয় ওই মায়ের গর্ভ থেকে নেককার সন্তান জন্মগ্রহণ করবে। এখন যারা বিদেশ আছে তারা কিভাবে বউকে সময় দিবে, কিভাবে সন্তানকে সাপোর্ট করবে? আমি কোন একটা ভিডিও থেকে সম্ভবত কোন এক ডাক্তার ডাক্তার বলছে যে বিষয়টা, যে একটা সন্তানের, সেটা হোক মেয়ে সন্তান কিংবা ছেলে সন্তান, যখন জন্মগ্রহণ করে জন্মের পর যখন সন্তানটা বড় হয়, তখন বাবার সাথে থাকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। বাবার গায়ের গন্ধ, স্নেক নেওয়াটা খুব বেশি, বাবার গায়ের যে স্মেলটা, গন্ধটা, এটা নেওয়াটা ওই সন্তানের জন্য খুব বেশি জরুরি। কারণ বাবা যখন জড়ায় ধরবে, বুকে নিবে, কিংবা বাবা আদর করবে, বাবা তাকে নিয়ে খেলাধুলা করবে, ওই বাবার ভিতরের ব্রেন, বাবার যে মস্তিষ্ক যেটা খেলতেছে, ওইটা কিন্তু সন্তানের ভিতরে প্রয়োগ হচ্ছে অটোমেটিক। শিক্ষা দেওয়া লাগবে না।
একটা বাবা যখন সন্তানকে আদর করে, সন্তান যখন বাবার গায়ের ঘ্রাণ পায়, গন্ধ পায়, তখন অটোমেটিক্যালি, মানে ডাক্তার খুব সুন্দরভাবে বুঝাইছে, আমি হয়তো জিনিসটা অনেক আগে শুনছি তো আমার পুরোপুরি খেয়াল নাই। তো বাবা যখন সন্তানকে বুকে জড়িয়ে নিবে, গায়ে নিবে, তখন বাবার গায়ের যে গন্ধটা এটা পেয়ে সন্তান হচ্ছে মস্তিষ্ক ক্লিয়ার হয়, কিংবা সন্তান বাবাকে অনুসরণ করতে শিখে। এখন আমরা প্রবাসীরা এই যে বছরের পর বছর পরে আছি, সন্তান রেখে, স্ত্রী রেখে, আমাদের এখানে দায়বদ্ধতা আসলে অনেকটুকু, আমরা কি বলবো, এটা আসলে আমি কিভাবে বুঝালে আপনারা বুঝবেন। আমরা জিনিসটা আসলে কতটা স্যাক্রিফাইস করতেছি স্বামী স্ত্রীর জন্য কিংবা সন্তানের জন্য, অথচ দিন শেষে দেখি আমাদের স্ত্রী পর্দা করে না, আমাদের সন্তান মানুষ হয় না, আমাদের সন্তান অমানুষ হয়। তো বিষয়গুলো আসলে চিন্তার বিষয়, বিষয়গুলো আসলে বিবেচনা করার বিষয়। আর আসলে কোন কথা থেকে কোন কথা চলে গেলাম। তো যারা বিদেশ আসতেছেন তারা আসলে এই বিষয়গুলো একটু মাথায় নিয়ে, আমি যেমন বিদেশ আসার আগে চিন্তা করলাম কি যে রাজমিস্ত্রির কাজগুলো করব, যত কষ্টের কাজ হোক আমি করব, কিন্তু এখন এসে আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হাজার শুকরিয়া দেখি, আলহামদুলিল্লাহ আমি যে কাজ করতেছি, আমার ফ্যাক্টরি থেকে যদি বাছাই করা 50 জন আনা হয়, যদি বলা হয় যে তোমরা এই 50 জনের মধ্যে কে কে এর কাজটা গ্রহণ করবা, কোনো ওভারটাইম দেওয়া হবে না, আমার মনে হয় 50 জনের মধ্যে 30 থেকে 40 জনে বলবো ওভারটাইম লাগবে না, আমি এর কাজটা করবো, আমার কাজটা এতটা আরাম, এতটা সহজের কাজ, এত কষ্ট নাই। তবে কষ্ট নাই বললে ভুল হবে, কষ্ট আছে, কিন্তু অন্য 10, 15, 20 জনের চাইতে আমার একটু কষ্ট কম। এখন আমি বিদেশ আসার আগে বললাম যে যত কষ্ট হোক আমি করবো। এখন এই যে 6 বছর শেষ, এখন আমার ইচ্ছে করতেছে না বিদেশ করতে, কারণ আমি সফলতা দেখতেছি না। আমার যে একটা কিছু টাকা পয়সা ক্যাশ করা, ঘর বাড়ি করা, জায়গা জমি কিনা, কিংবা নিজের একটা ব্যাংক ব্যালেন্স থাকা, ওটা হচ্ছে না। আমি 7 বছর বাংলাদেশে ছিলাম, চাকরি করছি ঢাকা শহরে। আমি চিন্তা করলাম যে এই 7 বছর, মানে যখন চাকরি করার আগে চিন্তা করলাম, যখন আমি দাখিল পরীক্ষা দিই 2011 সালে, আমি দাখিল পরীক্ষা দিই, তখন কলেজে ভর্তি হওয়ার জন্য খুব দৌড়াদৌড়ি করলাম। তো আমার জ্ঞান কিন্তু কম, আলহামদুলিল্লাহ পয়েন্ট ভালো, 4.06 ছিলাম। তারপর কলেজে ভর্তি হতে পারলাম না। তো আমাদের যেহেতু আর্থিক অবস্থা তখন দুর্বল ছিল, এখনো দুর্বল আলহামদুলিল্লাহ, তারপর ভালো আলহামদুলিল্লাহ। তো পড়ালেখা আসলে ওইভাবে করা হয়নি। তখন চিন্তা করলাম কি যে আমি ঢাকা চলে যাব, চাকরি বাকরি করবো, নিজের পায়ে নিজে দাঁড়াবো, কিংবা প্রতিষ্ঠিত হবো, কিছু একটা করব। 7 বছর পরে এসে যখন আমি মালয়েশিয়া আসলাম, কিংবা আসতে প্রস্তুতি নিলাম, তখন আমি দেখলাম 7টা বছর আমি কি করলাম, ব্যবসা শিখেও ব্যবসা দিতে পারলাম না, সফলতা হয় নাই। এখন মালয়েশিয়া আসার সময় চিন্তা করলাম যে মালয়েশিয়া এসে সফলতা অর্জন করবো। মালয়েশিয়া 6 বছর চলে যাইতেছে, আর কয়েক মাস আছে, 1 মাস প্লাস কয়েকদিন। এখন আমি চিন্তা করলাম, হায় হায়, মালয়েশিয়া এসে আমি সফলতা অর্জন করতে পারলাম না, প্রতিষ্ঠিত হতে পারলাম না, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার মালিক হতে পারলাম না, তাহলে আমি কি করব? সফলতা আসলে কখন অর্জন করব? এখন এসে আমি চিন্তা করলাম কি যে এখন পুরোপুরি প্রস্তুতি নিতেছি মানসিক ভাবে, যে আমি বাংলাদেশে গিয়ে আল্লাহ যদি বাঁচে আমি সফলতা অর্জন করবো। তো এখন বাংলাদেশে গিয়ে আদৌ সফলতা অর্জন করতে পারবো কিনা সেটা জানা নাই, তবে আমার বিশ্বাস যে এবার বাংলাদেশে গেলে হয়তো আমি কিছু একটা করতে পারবো ইনশাল্লাহ। আমার দৃঢ় দৃঢ় বিশ্বাস আছে, আমার ভিতরে মনোবল আছে। আর মালয়েশিয়া এসে কিছু করতে পারি আর না পারি, আল্লাহ পাক হেদায়েত দিয়েছে, কিংবা দাঁড়িয়ে রাখার মতো তৌফিক দিয়েছে, ইসলাম সম্পর্কে জানা শোনার মতো তৌফিক দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো যারা বিদেশে আসতে চান, যারা বিদেশ করতে চান, আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, বিদেশ যে করবেন, এই যে 12 ঘন্টা কাজ করবেন, যে পরিশ্রমটা করবেন, তার অর্ধেক পরিশ্রম মিনিমাম 6 মাস থেকে 1 বছর বাংলাদেশে করে দেখেন। আমি বিশ্বাস করেন আমার কথা, যারা শুনেন নিয়মিত, তারা যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিদেশ 12 ঘন্টার কাজ যেটা করি আমরা, যদি বাংলাদেশে 6 ঘন্টা থেকে 7 ঘন্টা এই কাজগুলা করি, কিংবা এরকম অ্যাক্টিভিটি থাকে আমার ভিতরে, আমাদের ভিতরে, তাহলে বিশ্বাস করেন বিদেশের টাকা বাংলাদেশে কামানো কোনো বিষয় না, একদম ইজি। ভোরবেলা থেকে রাত্রবেলা পর্যন্ত আপনি একটা মানুষের অধীনে, একটা কোম্পানির অধীনে আপনি গোলামি করতেছেন, কোনো স্বাধীনতা না, আপনার শরীর অসুস্থ, বিদেশের বাড়িতে আপনার কোনো এক্সকিউজ দেখাতে পারবেন না, মানে কোনো ওয়ে দেখাতে পারবেন না। আমাদের কোম্পানির হিসাব কি যে আমি যদি মানে মারা যাওয়ার উপক্রম হই, আমার অবস্থা যদি এমন হয় যে মারা যাওয়ার উপক্রম, অসুস্থ হয়ে গেছি, তারপরে আমাকে কোম্পানিতে যেতে হবে, গিয়ে কোম্পানিতে ডাক্তার দেখাতে হবে। ডাক্তার যদি বলে হ্যাঁ শারীরিক দুর্বলতা আছে কিংবা শরীর অসুস্থ, তাহলে কোম্পানি আমাকে ছুটি দিবে। তাও কি ছুটি দিবে যে আমার কাট কাটবে, আমার ওভারটাইম থাকবে, ওই টাকা কাটবে। দেখুন, স্বাধীনতা নাই বললে চলে বিদেশের মধ্যে। তারপর আমরা বিদেশ আসার জন্য পাগল হয়ে যাই, সুদে টাকা নিয়ে, মায়ের গহনা বিক্রি করে, বইয়ের গহনা বিক্রি করে, তারপর ধার দেনা করে, জায়গা জমি বিক্রি করে আমরা বিদেশ আসি। যারা এই
মনস্তাপ কিংবা এই মন মানসিকতা যাদের ভিতরে, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, ভাই আমি আফসোস করতেছি, মানে আফসোস করতেছি বললে ভুল হবে, আফসোস করতেছি না, হয়তো আল্লাহ পাক বিদেশ আনাটা আমার জন্য খুব বেশি জরুরি, এই জন্য আল্লাহ পাক বিদেশে আনছে। যারা বিদেশ আসতে চান তাদের উদ্দেশ্যে এই কথাই বলবো, ভাই বিদেশ না আসে একটু দেশে চেষ্টা করুন। বিশ্বাস করুন, যদি একটু চেষ্টা করেন আপনারা, তাহলে সফলতা অর্জন করতে পারেন। বিদেশ যারা আছে তারা খুব বেশি মানে জমিদার হালে আছে তা না। মালয়েশিয়া বাংলাদেশ যারা আছে তারা যে একদম না খেয়ে মারা যাচ্ছে তাও না। আমি বাংলাদেশে যাব, অনেক মানুষের সাথে কথা বলতেছি, সবাই বলতেছে দেশে এসে কি করবি, দেশে একটা অবস্থা ভালো না, দেশের পরিস্থিতি ভালো না, দেশে আসলে কি হবে, কি করবি, কিছুই করতে পারবি না, না খেয়ে মানে থাকতে হবে। তো আর যাই হোক, দেশে যারা আছে তারা তো না খেয়ে মারা যাচ্ছে না। আমিও বিশ্বাস করি যে দেশে গেলে কিছু করা যাবে। তো যারা আসলে এই যে 30,000-এর উপরে মানুষ এখনো আসতে পারে নাই মালয়েশিয়াতে, জানি না তাদের ভাগ্যে কি হবে। একটা প্রতিবেদনে দেখলাম, সম্ভবত যদি 5 লাখ টাকা করে হিসাব করা হয়, এজেন্সি গুলা প্রায় 1,500 না 1,500 না 2,000 কোটি টাকা আত্মসাৎ করছে, আত্মসাৎ না, 1,500 থেকে 2,000 কোটি টাকা তাদের কাছে মোটামুটি জমা হয়েছে, যদি 5 লাখ টাকা করে ধরা হয়। এখন এই মানুষগুলো আসতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, তার কোনো গ্যারান্টি নেই। তো যারা বিদেশে আসার জন্য চেষ্টা করতেছেন ভাই, বিশেষ করে মালয়েশিয়ার অবস্থা পরিস্থিতি খুব ভয়াবহ, খুব খারাপ অবস্থা যাইতেছে। মানে আমার গিয়ে যতটুকু দেখতেছি, বিশেষ করে আমার পেজে যারা ইনবক্সে কিংবা কমেন্টে যারা নক করতেছে, না হলে 500-1,000 মানুষ হবে। এখন আমার একজনের যদি এই অবস্থা হয়, তাহলে শত শত মানুষকে, শত শত মানুষ, হাজার হাজার মানুষকে, হাজার হাজার মানুষ এই নক করতেছে সরাসরি, বা একটু কাজ দেন, বা একটু কাজ দেন, বা একটু কাজ দেন। কি অবস্থা বুঝেন মালয়েশিয়ার। এমনকি আবার সব যে খারাপ তাও না, ভালো অবস্থান আছে, অনেক ফ্যাক্টরি আছে ভালো, কিন্তু সেগুলো হচ্ছে হাতে গোনা। যেমন আমি আমার এখন আমি পুরান লোক হয়ে আমার কাজ নাই কোম্পানিতে, ওভারটাইম নেই, কিন্তু আমার ফ্যাক্টরিতে নতুন লোক এসে তাদের ওভারটাইম আছে। মানে এটা সেকশন বুঝে আর কি, এই ডিপার্টমেন্ট বুঝে। তো মালয়েশিয়ার অবস্থা আমি মনে করি এই মুহূর্তে একটু ভয়াবহ যাচ্ছে, যদিও কলিং বন্ধ হয়ে গেছে, এখন চাইলে কেউ আসতে পারবে না। আর যারা আসতে পারে না তাদের অবস্থা কি হবে জানি না, তাদের ভাগ্যে কি আছে। এখন যারা বিদেশে আসতেছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, কিংবা অন্য যে কোনো দেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে, দয়া করে আগে চেষ্টা করুন 6 মাস থেকে 1 বছর দেশে কিছু করার জন্য। মন প্রাণ দিয়ে কাজ করুন, এবং আপনি এই উদ্দেশ্যে কাজ করবেন যে আমি বিদেশের টাকা দেশে কামাবো। যদি সফলতা অর্জন না করতে পারেন, তাহলে বুঝতে হবে আপনার ওইখানে কোনো গাফলতি রয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি দেশে গেলে কিছু করতে পারবো ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ পাকের কাছে। তো অনেক কথা বললাম আসলে। মূল কথা যেটা ছিল যে মালয়েশিয়া আসার জন্য যারা আগ্রহ প্রকাশ করতেছেন বা যারা এসেছেন তারা জানেন মালয়েশিয়ার খুব পরিস্থিতি খারাপ, কাজের পরিস্থিতি। 3টা কমেন্ট আসছে। এমডি আবু বকর সিদ্দিক, মালয়েশিয়াতে আপনার ব্যবসা আছে নাকি? না ভাই, আমার ব্যবসা নাই, আমি চাকরি করি, মানে পরের গোলামি করি। চাকরি করাটাই তো পরের গোলামি। আমরা হয়তো ওই বলি যে চাকরি করি, সরকারি চাকরি যে করে সে কিন্তু পরের গোলামি করে। তো আমি আসলে পরের গোলামি করি আর কি। আমি একটা ফ্যাক্টরিতে চাকরি করি। নূর আলম এস কে আদনান, জি ভাই, অনেক সুন্দর গুরুত্বপূর্ণ কথা, জি অসংখ্য ধন্যবাদ ভাই। যদি মনে হয় কথাগুলো সুন্দর, যদি মনে হয় কথাগুলো গুরুত্বপূর্ণ, তাহলে মন থেকে দোয়া করবেন। আর প্রত্যেকটা মানুষ আসলে কথা বলার যোগ্যতা অর্জন করতে পারে আল্লাহ পাকের পক্ষ থেকে। আমি চাইলেও, হাজারো চাইলেও সম্ভব না আমার দ্বারা ভালো কথা মুখ দিয়ে বাইর করা, যতক্ষণ না আল্লাহ পাক আমার মুখ দিয়ে ভালো কথা বাইর করে। তো আমার জন্য দোয়া করবেন। এমডি আবু বকর সিদ্দিক ভাই আরেকটা কমেন্ট করছেন, অনেক সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলছেন। জি ভাই, আপনাকেও একই কথা বলতেছি, যদি আপনার কাছে মনে হয় আমার কথাগুলো গুরুত্বপূর্ণ, যদি আপনার কাছে মনে হয় আমার কথাগুলো সুন্দর, তাহলে সর্বপ্রথম আমি আপনাদের কমেন্টের জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, আমার কথা বলার যোগ্যতা নাই, তারপর আল্লাহ পাক যতটুকু কথা বলার যোগ্যতা দান করছে এটা আমার কিছুই না। আমি চাইলেও সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবো না। মানে যদি আল্লাহ পাক আমার মুখে সুন্দর বুলি না দেয়, সুন্দর কথা যদি আমার উপস্থাপন করার মতো তৌফিক না দেয়, তাই আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর আমার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে হয়তো আমি এখনো শিওর হতে পারতেছি না, হয়তো 2-1 মাসের ভিতরে বাংলাদেশে চলে যাব, এখনো যদিও পুরোপুরি কনফার্ম করতে পারিনি। তো সবাই আমার জন্য একটু মন থেকে দোয়া করবেন, সবাই সবার জায়গা থেকে সবার জন্য দোয়া করবেন, এবং চেষ্টা করবেন সবাই উদ্যোক্তা হওয়ার জন্য। ভাই মানে আপনি চাইলে, বিশ্বাস করেন, সোশ্যাল মিডিয়া সবকিছু বলা সম্ভব না, চাইলে খুব সহজে দেশে অনেক কিছু করতে পারা যায়। আপনি বলেন আপনার জায়গা না, আপনার ঘর তো আছে, আপনি চাইলে ঘরের ভিতরেও টাকা ইনকামের ব্যবস্থা করতে পারেন। শুধু একটু ব্রেনটা যদি খাটান,
একটু মাইন্ডসেট আপনারা যদি পরিবর্তন করেন, মানুষ কি বলবে এই জিনিসটা যদি চিন্তা না করেন, তাহলে আপনি পারবেন। মানুষ কি বলবে এই জিনিসটা চিন্তা করে আসলে মানুষ অনেক কিছু করতে পারে না। মানুষ কি বলবে জানেন? সর্বশেষ কি বলবে? আপনার যখন মৃত্যু হবে তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই একটা কথা বলবে, কিছু বলুক বা না বলুক। আপনি সফলতা অর্জন যখন সফলতা অর্জন করতে পারবেন তখন মানুষ আপনাকে দেখে হাততালি দিবে বা হাবা দিবে। যখন আপনি সফলতা অর্জন করতে পারবেন তখন মানুষ আপনাকে দেখে টিটকারি করবে। সেগুলো আপনার জন্য শিক্ষা। আপনি শুরু করেন না, যে কোনো কিছু দিয়ে শুরু করেন, কয়টা কবুতর পালেন, কয়টা মুরগি পালেন, কয়টা হাঁস পালেন, কিংবা গরু পালেন, ছাগল পালেন। মানে আমি একটা এক্সাম্পল দিলাম। আপনি ব্যবসা জানেন জামা কাপড়ের, কটা অল্প করে জামা কাপড় নিয়ে ফুটপাতে বসে পড়েন, কিংবা আপনি আপনার পরিবারের আশেপাশের মানুষ যারা আছে কিংবা আপনার বাড়ির মানুষ যারা আছে তাদের যে জামা কাপড় গুলো লাগে, আপনি হয়তো ঢাকা শহর আছেন, তো ওইখান থেকে আপনি কিছু জামা কাপড় পাঠান। কিংবা মেয়েদের আমার এক ইয়ে আছে, আমার ফ্রেন্ড আছে আমাদের বাড়ির, সে এই কাজটা করে। আমি শুনে খুব খুশি হলাম, তার এই বুদ্ধিমত্তার জন্য আমি সেই প্রশংসা পাওয়ার যোগ্য। সে ঢাকা নিউ মার্কেটে কাজ করে, তো সেই থ্রি পিসের দোকানে কাজ করে। সে সবসময় থ্রি পিস পাঠায় বাংলাদেশ ইয়ার মধ্যে, গ্রামের বাড়িতে। তো তার বাড়ির মধ্যে পাঠায়, আর তার ঘর থেকে আমাদের বাড়ির আশেপাশের মানুষ, মহিলা যারা আছে, মেয়ে মানুষ যারা আছে, তারা এগুলো নিয়ে যায় টাকা দিয়ে। তো দেখেন, সে কিন্তু চাকরি করে, চাকরির পাশাপাশি কিন্তু তার একটা আলাদা একটা আইডিয়া তৈরি হয়েছে, আলাদা একটা টাকা ইনকামের ব্যবস্থা হয়েছে। আপনি যে স্থানে আছেন, আপনি ঠিক যে জায়গায় আছেন, ওই জায়গায় থেকে যদি একটু আল্লাহ পাকের উপর ভরসা করে যদি একটু চিন্তা ভাবনা, একটু মাইন্ডসেট আপনার ঘুরিয়ে কিছু করার চিন্তা ভাবনা করেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন 100% শিওর। আমি লিখিত দিচ্ছি 100% শিওর। তো যারা বেকার আছেন তারা মনে করেন যে আমরা বেকার, আমরা কি করব? বেকাররাও চাইলে অনেক কিছু করতে পারেন। কি করবেন সবকিছু আসলে এখানে বললে আমার উপদেশগুলো কেউ হয়তো হাসি তামাশার ছলে উড়িয়ে দিবে, কেউ হয়তো গ্রহণ করবে। তো সবকিছু আসলে এখানে বলা সম্ভব না। আর যতক্ষণ না আমি নিজে সফলতা অর্জন করতে পারি ততক্ষণ এগুলো প্রচার প্রসার করাটাও আসলে বোকামি। কারণ আমি নিজে যদি প্রচার প্রসার করি কোন একটা বিষয়, যেমন যদি কথার কথা আমি যদি বলি ভাই, স্বর্ণের ব্যবসা করেন। হ্যাঁ, স্বর্ণ এখন সস্তা যাইতেছে, 2-4-5 বছর পরে স্বর্ণ স্বর্ণের দাম বেড়ে যাবে। এখন আমি সবাইকে বলে যদি সেটা যদি আমি সেভাবে সফলতা অর্জন না করতে পারি, তাহলে মানুষ বলবে সে নিজে উপদেশ দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, কিন্তু নিজে গ্রহণ করতেছে না, কিংবা নিজে গ্রহণ করে ব্যর্থতা নিজের ভিতরে দেখতেছি। এই জন্য অনেক কিছু বলা সম্ভব না। ইনশাল্লাহ যদি আল্লাহ সফলতা অর্জন করার মতো তৌফিক দান করে, কোনো একদিন সবকিছু আপডেট বলবো। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, পেজের সাথে আছেন, ইউটিউব চ্যানেলের সাথে আছেন, ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে আমি চেষ্টা করবো আপনাদের ভালো কিছু কথা বলার জন্য, ভালো কিছু দেওয়ার জন্য, কিংবা বুদ্ধি পরামর্শ আপনাদের থেকে নেওয়ার জন্য। আর যারা লাইভটা পরে এসে দেখবেন, তাদের কাছে কিংবা এখন যারা দেখছেন তাদের কাছে একটা পরামর্শমূলক বিষয় চাইতেছি, সেটা হচ্ছে ঠিক এই মুহূর্তে বাংলাদেশে গিয়ে কি কোনো ব্যবসা বাণিজ্য করা যায় কিনা, কিংবা একটা মানুষ বিদেশ থেকে গেলে কি করতে পারে এই মুহূর্তে। যদি কারো এরকম কোনো ধারণা থাকে তাহলে ধারণাটা দিতে পারেন। তো অনেক কথা বললাম, প্রায় 38 মিনিট হয়ে গেছে লাইভ। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আরেকটা বিষয় দেখেন, এই কষ্টের বিষয় কি যে মানুষ বিদেশে আসতেছে, 30,000-এর উপরে মানুষ আসতে পারে নাই। আসলে আমাদের সরকারি মহলে যারা আছেন, আহ মানে উপর লেভেলে, তাদের উচিত এই বিষয়গুলো একটু মাথায় নেওয়া। যদি আমার কথা তাদের কান পর্যন্ত পৌঁছবে কিনা আমি জানি না, পৌঁছবে না। যেহেতু আমি মানুষও ছোট, আমার পেজও ছোট, ইউটিউব চ্যানেলটাও ছোট, তো তাদের কান পর্যন্ত পৌঁছবে না। আর পৌঁছলেও তারা এটা গ্রহণ করবে আর মনে হয় না। আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের উদ্দেশ্যে বলতেছি, দেখেন সরকার আসলে, সেটা বর্তমান সরকার কোন, অতীতের সরকার কোন সরকারই আমার মনে হয় না চায় না যে বিদেশ মানুষ, সব সরকারই চায় যে মানুষ বিদেশ আসুক বেশি বেশি, কারণ বিদেশে আসলে তো রেমিটেন্স পাওয়া যায়। তো যেহেতু যদি আমরা সরকারি লেভেলে যারা আছে তারা যদি, আমরা যদি আশা করি যে রেমিটেন্স নিতে হবে এদের কাছ থেকে, তাহলে যারা এখন আটকা পড়ে আছে, এখন বাংলাদেশ সরকার চাইলে অনেক কিছু করতে পারবে না, কারণ মালয়েশিয়া সরকার যদি সুযোগ না দেয়। তো আপনারা একটু এই দিকটা একটু সহজ করুন, এবং যারা 5-6 লাখ টাকা করে দিয়েছে, হয়তো সব টাকা পাবে না, যদি না আসতে পারে, অর্ধেক টাকা পাবে বা অর্ধেক টাকা পাবে, এগুলোর দিক দিয়ে একটু সহযোগিতা করার জন্য চিন্তা ভাবনা করুন। আর অনেকেই দেখতেছি, এখন নাম বলাও যাবে না, অনেকে দেখতেছি যে অতীতে দেখে আসলাম, এয়ারপোর্টে এসে মনে করেন যে লাইভে গিয়ে প্রবাসীদের উদ্দেশ্য কথা বলে, বা প্রবাসীদেরকে নসিহামূলক প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে।
এয়ারপোর্টের সমস্যা নিয়ে কথা বলে, কিন্তু এখন এই যে 30,000 মানুষ আটকে আছে কিংবা যারা আসতে পারতেছে না, অথবা যে সিন্ডিকেট দালাল এজেন্সি তারা যে সমস্যার মধ্যে তাদেরকে ফালাইছে, অথবা টিকিটের দাম বৃদ্ধি হয়েছে, এখন কিন্তু এই মুহূর্তে দরকার তাদের, এই মুহূর্তে তাদেরকে প্রয়োজন এয়ারপোর্টে, এই মুহূর্তে তারা এসে আসলে তাদের পাশে থাকার জন্য খুব বেশি প্রয়োজন যারা বিদেশ যাইতে পারে না। তো অনেক কথা বললাম, নুর আলম এসকাতন ভাই, দেশি ছাগলের খামার করেন না, যাক জাজাকাল্লাহ খাইরান। হ্যাঁ, এটা করার ইচ্ছা নেই ভাই, তারপরে পরামর্শ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক। তো সবার জায়গা থেকে আমার জন্য একটু মন থেকে দোয়া করবেন। এলেম কালাম খুব কম, সবকিছু নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করলে আসলে জ্ঞান না থাকার কারণে আসলে কথা বলতে পারি না, কিংবা কথা বলার মতো সাহস হয় না। তো সবাই বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আর যদি পারেন কেউ আমাকে একটু পরামর্শ দিবেন, আসলে এই মুহূর্তে দেশে যদি যাই তাহলে কি করতে পারি। একজন ভাই ছাগলের খামারের কথা বলছেন, তো সবকিছুর অভিজ্ঞতা লাগে, অভিজ্ঞতা ছাড়া কিছু হয় না। তো আপনাকে আল্লাহ উত্তম বিনিময় দান করে একটা পরামর্শ দিয়েছেন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। অনেক কথা বলতাম, আসলে লাইফটা বেশি বড় হয়ে গেছে আর আমার হাতে আসলে সময় খুব কম। আমার মেলা সময় হয়ে গেছে। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে কিংবা লাইভে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।